আসতে পারি স্যার? ইয়েস, কাম। ভেতরে এসে স্যারের দিকে তাকিয়ে শুকনো একটা ঢোক গিলি। রাগে স্যারের চোখ লাল হয়ে আছে। আল্লাহই জানে রাস্তায় ওই ঘটনার জন্য এখন কি করে। কেন যে তখন পাকনামি করতে গেলাম। আজ সারা দিন কত কিছু সহ্য করতে হবে আল্লাহ জানে। স্যার আমার দিকে তাকিয়ে বলে, গিয়ে আমার জন্য কফি বানিয়ে নিয়ে আসুন। রাস্তার একটা স্ট্রোপিড মেয়ের জন্য দাঁড়িয়ে থেকে একদম মাথাটা ধরে গিয়েছে। স্যার আপনি কি কথাটা আমাকে বললেন? হ্যাঁ, তোমাকেই বলছি। লিফট না দিয়ে এত কথা পেঁচালে কেন? কালকেরটা আজকে শোধবোধ। কালকে আপনি আমাকে লিফট দেননি, আজকে আমি আপনাকে লিফট দেইনি, কাটাকাটি হয়ে গেল। ইচ্ছে করছে মাথায় তুলে নিয়ে একদম নিচে ছুঁড়ে মারি। কেন স্যার? আমাকে কেন মাথায় তুলে ছুঁড়ে মারবেন? আপনি কিন্তু আমাকে ভয় দেখাচ্ছেন স্যার। এই, তুমি কি তোতলা নাকি? হ্যাঁ, এত আমতা আমতা করো কেন? আর তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? তোমাকে বললাম না যে আমার জন্য কফি বানিয়ে নিয়ে আসতে? স্যার আমি তো আপনার পিএ, আর অফিসের কাজ রেখে আপনি আমাকে কফি বানাতে বলছেন? তুমি আমার পিএ, মানে আমার সকল কাজ তুমি করবে। সো এখন আর কথা না বলে যাও, আর আমার জন্য গরম গরম কফি বানিয়ে নিয়ে আসো। কি আর করার, পড়েছি ডেভিলের হাতে, না চাইলেও রাঁধুনি হতে হবে। কিছু না বলে চলে আসি কফি বানাতে। কাজ করতে থাকি আমি। কিছু সময় পর সোহা কফি বানিয়ে নিয়ে আসে। আমাকে কফি দিয়ে চলে যেতে নিলে আমি বলি, সোহা শোনো, জি স্যার বলুন। কাল থেকে তুমি আমার বাসায় কাজ করবে। তোমার কাজ হলো আমার আম্মুকে দেখাশোনা করা। অফিস ছুটির পর অপেক্ষা করো, আমার বাসা চিনিয়ে দেব। আমি তো অফিসে জব করি স্যার, তাহলে আপনার বাসায় কেন আবার? অফিসের কোনো কাজ করতে হবে না, আমি যেটা বলেছি সেটাই হবে। আর হ্যাঁ, ভুলে যেও না এগ্রিমেন্টের কথা। এগ্রিমেন্টের কথা শুনে আর কিছু বলতে পারলাম না। মাথা নেড়ে নিজের ডেস্কে চলে আসি। অফিস টাইম শেষ হলে স্যারের জন্য অপেক্ষা করছি। একটু পর স্যার আসলে তার সাথে গাড়িতে উঠে বসি। স্যার গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভ করতে থাকে। কিছু সময় পর একটা বিশাল বড় বাড়ির সামনে এসে গাড়ি থামায়। স্যার গাড়ি থেকে নেমে আমাকেও নামতে বলে। আমি গাড়ি থেকে নেমে স্যারের পেছনে পেছনে যেতে থাকি। স্যার কলিং বেল দিতেই একজন ভদ্র মহিলা এসে দরজা খুলে দেয়। আমাকে দেখে তাকিয়ে আছে আমার দিকে। স্যারকে বলে, আফ্রিদি, মেয়েটা কে? কাল থেকে তোমার সাথে থাকবে, সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত আম্মু। ওর নাম সোহা। সোহা, এটা আমার আম্মু। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু আমাকে ম্যাম বলা তো চলবে না, আন্টি বলে ডাকতে হবে। ঠিক আছে আন্টি। কি মিষ্টি দেখতে তুমি মা। এসো ভিতরে এসো, বাইরে দাঁড়িয়ে কথা বলছো কেন? ভেতরে আসতে হবে না, বাসা চেনানোর জন্য নিয়ে এসেছি। এখন তুমি যাও, কাল সময় মতো চলে আসবে। চলে যাবে মানে? সারাদিন অফিসে কাজ করেছে, ক্ষুধা পেয়েছে না মেয়েটার? মা তুমি ভিতরে আসো, খাবার খাবে, তারপর আফ্রিদি তোমাকে তোমার বাসায় দিয়ে আসবে। না না আন্টি, আমি এখন কিছু খাবো না। বাসায় আম্মু হয়তো আমার জন্য চিন্তা করছে। সমস্যা নেই, কিছু সময়ের ব্যাপার, তুমি ভিতরে আসো তো। আন্টির কথা শুনে আমি স্যারের দিকে তাকাই। স্যার আমার দিকে তাকিয়ে ভেতরে চলে যায়। আন্টি আমার হাত ধরে ভেতরে নিয়ে এসে ওয়াশরুম দেখিয়ে বলে, যাও মা, গিয়ে ফ্রেশ হয়ে আসো, আমি টেবিলে খাবার দিচ্ছি। আমি মাথা নেড়ে ওয়াশরুমে এসে ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলের সামনে এসে দেখি স্যার বসে খাচ্ছে। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে আন্টি বলে, তুমি দাঁড়িয়ে আছো কেন, বসো মা। সোহা আমার দিকে তাকিয়ে ভয়ে ভয়ে বসে পড়ে। আম্মু সোহাকে খাবার সার্ভ করে দিলে সোহা মাথা নিচু করে চুপচাপ খেতে থাকে। আমি খাওয়া শেষ করে উপরে যেতে নিলে আম্মু বলে, কোথায় যাচ্ছিস তুই? এখানে বস, একটু পরে সোহামাকে ওর বাসায় দিয়ে আসবি। আমার কাজ আছে, আমি পারবো না। আর ড্রাইভারকে বলে দিও পৌঁছে দিয়ে আসবে। আমি যখন বলেছি তুই দিয়ে আসবি, মানে তুই দিয়ে আসবি। থাক আন্টি, আমি একাই যেতে পারবো। স্যারকে শুধু শুধু কষ্ট করতে হবে না। কষ্টের কি আছে এখানে মা? কোনো কাজ নেই ওর, সারাক্ষণ অফিস আর রুমে কাটাবে।
আর দেখো মুখটা কেমন করে আছে, মুখে যেন হাসি আসেই না। আম্মু, এখন একটু বেশি হয়ে যাচ্ছে, আর তোমার খাওয়া হলে চলো। এভাবে কথা বলছিস কেন? সোহামা এখন আমাদের বাসার মেহমান। না আন্টি, আমার হয়ে গেছে, আমি আজকে আসি, কাল তো আবার আসছি। আচ্ছা মা, যাও তাহলে, কালকে তোমার সাথে অনেক গল্প করব। সোহামা, বাসার ভিতরে গেলে তারপর আসবি। কিছু না বলে গাড়ির চাবি নিয়ে বাসা থেকে বের হয়ে গাড়ির কাছে চলে আসি। গাড়িতে উঠে বসে গাড়ি স্টার্ট দেই। একটু পর সোহা এসে গাড়িতে উঠে বসে। আমি গাড়ি ড্রাইভ করতে থাকি। কিছু সময়ের মধ্যে সোহার বাসার সামনে চলে আসি। সোহা গাড়ি থেকে নেমে বলে, ধন্যবাদ স্যার আমাকে বাসায় পৌঁছে দেবার জন্য। আর আপনার আম্মুর কথাটা কিন্তু সত্যি, আপনি সব সময় মুখটা বাংলার পাঁচের মতো করে রাখেন, মাঝে মাঝে একটু হাসবেন, তাহলে শরীর মন দুটোই ভালো থাকবে। বলেই আমি এক দৌড়ে বাসার ভেতরে চলে আসি। ওখানে থাকলে এখন ওই ডেভিল আমাকে চিবিয়ে খেত। ফাজিল মেয়ে, কালকে তোমাকে পাবো না, আমাকে এসব বলা। কাল তোমার খবর করে ছেড়ে দেব। গাড়ি ঘুরিয়ে বাসায় চলে আসি। কি রে আপু, আজকে বাসায় আসতে এত লেট হলো তোর? নিশ্চয়ই অফিস শেষ করে সিনেমা দেখতে গিয়েছিস। হ্যাঁ, আমার তো আর কোনো কাজ নেই, অফিসের কাজ একটু বেশি ছিল। আম্মু কি করছে? আম্মুর মাথা ব্যথা করছিল, তাই মাথা ব্যথা মেডিসিন খেয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আম্মুকে মনে হয় খুব তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চেক আপ করা দরকার আপু। প্রায়ই আজকাল আম্মুর মাথায় যন্ত্রণা হয়। আচ্ছা মাস্টার শেষ হোক, বেতন পেলে আম্মুকে ডক্টরের কাছে নিয়ে যাব। বলে রুমে এসে চেঞ্জ করে আম্মুর রুমে এসে দেখি আম্মু ঘুমিয়ে আছে। আম্মুর মাথার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে থাকি। আম্মুর অবস্থা দেখে চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাসার থেকে বের হয়ে রওনা দেই স্যারের বাসার উদ্দেশ্যে। হাতে থাকা ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9:30 বাজে। ডেভিলটা এতক্ষণে চলে গেছে মনে হয়। কলিং বেল দিতেই দেখি রাক্ষসটা দরজা খুলেছে। এখনো অফিস যায়নি কেন? ভাবলাম রাক্ষসটাকে আর দেখতে হবে না। সঙ্গ সেজে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। স্যার আপনি এখনো অফিসে যাননি? আমি কখন অফিসে যাব সেটা তোমায় বলতে হবে? না না, আমি তা বলিনি, এখন তো আপনার অফিসে থাকার কথা, তাই বললাম। কথা কম বলে ভিতরে আসো, আর কিচেনে গিয়ে আমার জন্য ব্রেকফাস্ট তৈরি করো। আমি সোহার হাত থেকে কফি নিয়ে সোহার দিকে তাকিয়ে আছি। কোমরে ওড়না গোজে একজন পাক্কা রাঁধুনি হয়ে গিয়েছে। তখনই আম্মু ড্রয়িং রুমে এসে বলে, এ কি মা, তোমার এই অবস্থা কেন? তুমি কি কিচেনে গিয়েছিলে নাকি? আসলে আন্টি, স্যার বলল তার জন্য ব্রেকফাস্ট তৈরি করতে। আফ্রিদি, এটা কেমন কথা? বাসায় রান্না করার জন্য লোক আছে না? সোহামা, তুমি আমার সাথে আসো, তোমার কাজ শুধু আমার সাথে গল্প করা। সোহা আম্মুর কথা শুনে আমার দিকে তাকায়। তারপর আমি কিছু না বলে কফিতে চুমুক দেই। আম্মু সোহাকে নিয়ে চলে যায়। আমি হৃদয়কে কল করে বলি যে আজকে আমি অফিসে আসব না, সবকিছু যেন ওই সামলে নেয়। তোমার বাসায় কে কে আছে মা? আমার আম্মু আর ছোট বোন। তোমার আব্বু নেই? আব্বু মারা গেছে কয়েক বছর হলো। একটা কথা জিজ্ঞেস করি আন্টি, যদি কিছু মনে না করেন? মনে করব কেন, কিছু বলো মা, কি বলবে? স্যার তো রাগী কেন? আর সত্যি আমিও ওনাকে এখনো হাসতে দেখিনি। ছোটবেলায় ওর আব্বু মারা যাবার পর থেকে সারাক্ষণ রুমের মধ্যে ছিল, কারোর সাথে মিশতো না। স্কুল কলেজ এমনকি ভার্সিটিতেও ওর কোনো বন্ধু ছিল না। তবে আমার ছেলের মনটা খুব ভালো, কারো কষ্ট দেখলে নিজে থেকে এগিয়ে গিয়ে তাকে সাহায্য করে। ওপরে যতটা কঠিন, ভিতরে তার থেকে অনেক নরম। আচ্ছা আন্টি, অনেক সময় হয়ে গেছে, আসুন সকালে নাস্তা করবেন। বলে আন্টিকে নিয়ে ডাইনিং রুমে চলে আসি। আন্টি একটা চেয়ারে বসে পড়ে, স্যারও এসে বসে পড়ে। আমি স্যার আর আন্টিকে খাবার সার্ভ করে দিই। তুমিও বসো মা, একসাথে সবাই খাই। সোহা মাথা নেড়ে বসে পড়ে। অতঃপর খাবার শেষ করে আমি হলরুমে এসে বসে ল্যাপটপ খুলে কাজ করছি। আম্মু আর সোহা আসে। কিরে, তুই আজকে অফিস যাবি না? অফিসে তেমন কাজ নেই আম্মু, হৃদয় সামলে নিতে পারবে। ও আচ্ছা। সোহামা,
চলো আমরা আমার রুমে গিয়ে গল্প করি। আম্মু সোহাকে নিয়ে নিজের রুমে চলে যায়। আমি কাজ শেষ করে রুমে এসে বসে আছি। দুপুর 1টা এখন। হঠাৎ নিচ থেকে সোহার চিৎকার শুনে দৌড়ে নিচে আসি। কিচেনে এসে দেখি সোহা হাত ধরে বসে আছে। আমি ওর কাছে গিয়ে হাত ধরে দেখি অনেকটা পড়ে গিয়েছে। কিভাবে হাত পড়লে তুমি? গরম তেল পড়েছে, সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। সমস্যা নেই তাই না? কতটা পড়ে গেছে? তোমাকে আম্মু বারণ করছে না কিচেনে আসতে? এসো আমার সাথে। আমাকে আর কিছু বলতে না দিয়ে স্যার আমার হাত ধরে তার রুমে নিয়ে আসে। বেডে বসিয়ে দিয়ে ড্রয়ার খুলে একটা বক্স নিয়ে আসে। সোহার চিৎকার শুনে নিচে আসতে গেলে দেখি আফ্রিদি সোহাকে নিয়ে ওর রুমে যাচ্ছে। দরজার বাহিরে দাঁড়িয়ে দেখি ছেলে আমার সোহার হাতে মলম লাগিয়ে দিচ্ছে। মুচকি এসে নিজের রুমে চলে আসি। আমি অবাক হয়ে তাকিয়ে আছি স্যারের দিকে। আন্টি ঠিকই বলেছে, স্যার বাহিরে যতটা রাগী আর কঠিন, ভেতরে তার চেয়ে অনেক নরম। আমার হাতে ফু দিচ্ছে আর মলম লাগিয়ে দিচ্ছে। জ্বালা করছে বেশি? একটু একটু। আপনি এত কষ্ট করছেন কেন স্যার? সামান্য একটু পড়েছে, এমনিই ঠিক হয়ে যাবে। এমনি এমনি ঠিক হবে না। আচ্ছা, তোমার মন কোথায় থাকে বলো তো কাজের সময়? হ্যাঁ, ওদিন অফিসে গরম কফি পায়ে ফেলেছ, আবার আজকে তেল। একটু দেখে শুনে কাজ করতে পারো না তুমি? দেখেই করছিলাম। হাতের মধ্যে ফোঁটা ফোঁটা পানি ছিল, সেটাই মনে হয় তেলের মধ্যে পড়েছে, আর তাই এমন হয়েছে। এরপর থেকে কাজ করার সময় নিজের দিকে খেয়াল রাখবে, আর ভুল করেও কিচেনে যাবে না, মনে থাকবে? যদি কোনো কাজ না করে তাহলে আমি কেন এসেছি এখানে? আম্মুর সাথে গল্প করার জন্য তোমাকে আমার বাসায় এনেছি, আর এটাই তোমার কাজ। এর চেয়ে ভালো আমি তো অফিসেই কাজ করি। আই এম ইয়োর বস, সো আমি যেটা বলবো তোমাকে সেটাই করতে হবে। ঠিক আছে ডেভিল স্যার, বলেই আমি জিভে কামড় দিই। এই রে, মুখ ফসকে এটা কি বলে ফেললাম, এখন আমার কি যে হবে। কিন্তু আমাকে অবাক করে দিয়ে স্যার কিছু না বলে আমাকে মেডিসিন খাইয়ে দিয়ে বলে রেস্ট করতে। আমি রুম থেকে বের হয়ে নিচে এসে ল্যাপটপ নিয়ে বসি। আম্মু এসে আমার পাশে বসে বলে, সোহা মাকে তোর কাছে কেমন লাগে? কেমন লাগে বলতে কি জানতে চাও আম্মু? না মানে আমার না সোহা আমার না খুব পছন্দ। যদি তোর মনে হয় আমি ঠিক, তাহলে আমি চাই সোহা তোর বউ হয়ে এই বাসায় সারা জীবন থেকে যাক। একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না আম্মু? বেশি বেশি কেন হবে? আমার সোহাকে পছন্দ, আর আমি চাই সোহাই তোর বউ হোক। আমি কাজ করছি আম্মু, তোমার এসব শুনতে ভালো লাগছে না। আর বলেছি না তোমায় যে 2 মাসের মধ্যে বিয়ে নিয়ে কোনো কথা বলবে না। আম্মু ভেঙচি কেটে চলে যায়। আমি মুচকি হেসে আবার কাজ করতে থাকি। শুয়ে থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়েছিলাম বুঝতে পারিনি। ঘুম থেকে উঠে মোবাইল হাতে নিয়ে দেখি দুপুর 1টা বেজে গেছে। তাড়াতাড়ি উঠে রুম থেকে বের হতে গেলে ডেভিল সামনে এসে দাঁড়ায়। ঘুম ভাঙলো ম্যাম আপনার? জি, মানে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। আচ্ছা, এখন গিয়ে ফ্রেশ হয়ে আসো, টেবিলে খাবার দিচ্ছে, খাবে চলো। আমি মাথা নেড়ে বের হতে গেলে ডেভিল আমাকে বলে তার ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিতে। আমি মাথা নেড়ে ওনার ওয়াশরুমে এসে ফ্রেশ হয়ে ওনার সাথে নিচে চলে আসি। এরপর সবাই একসাথে খাবার খেয়ে নিই। 5টা বাজলে আমি সোহাকে ওর বাসায় দিয়ে আসি। এভাবেই কাটতে থাকে দিনগুলো। ব্যালকনি থেকে রুমে আসতেই দেখি মেঝেতে একটা কার্ডের মতো কিছু পড়ে আছে। হাতে নিয়ে দেখি সোহার আইডি কার্ড। আর 3 দিন পরেই সোহার বার্থডে, তাই মনে মনে ঠিক করলাম ওকে একটা সারপ্রাইজ দেব। আইডি কার্ডটা টেবিলের উপর রেখে বেডে এসে শুয়ে পড়ে। আপু, আম্মুর অবস্থা দিন দিন খারাপ হচ্ছে, আমার ভয় করছে। আম্মুকে হসপিটালে নিয়ে যেতে হবে। মাস শেষ হতে আর কয়দিন বাকি, বেতনটা পেলেই আম্মুকে হসপিটালে নিয়ে যাব। একটু তাড়াতাড়ি দেখ আপু, আমি আম্মুর কাছে গেলাম। বলেই সোনালি চলে যায়। আমি মাথায় হাত রেখে বসে আছি, কি করব বুঝতে পারছি না। আম্মুর শরীরের অবস্থা দিন দিন খারাপই হচ্ছে। দেখতে দেখতে আরো 2 দিন চলে যায়। রাত 10টায় আম্মু আর সোনালীকে নিয়ে খাবার খেয়ে যে যার রুমে গিয়ে শুয়ে পড়ি। চোখটা মাত্র লেগেছে,
হঠাৎ দেখে আমার পাশে ডেভিল বসে আছে। ভয় পেয়ে এক লাফে উঠে বসি। কিছু বলতে যাব, তার আগেই ডেভিল আমার মুখে হাত রেখে বলে, চুপ, একদম চেঁচাবে না, আমার সাথে চলো। এত রাতে আপনি এখানে কেন? আর এত রাতে কোথায় যাব আপনার সাথে? গেলেই বুঝতে পারবে। আমি বাহিরে অপেক্ষা করছি। এই প্যাকেটে একটা শাড়ি আছে, তাড়াতাড়ি পরে বাইরে আসো। বলে আমার হাতে একটা প্যাকেট দিয়ে চলে যায়। আমি রুমের লাইট অন করে প্যাকেট খুলে দেখি একটা নীল রঙের শাড়ি, সাথে ম্যাচিং করে নীল চুড়ি, কানের দুল, এক পাতা টিপ আর বেলি ফুলের একটা মালা। এত রাতে এসব পরিয়ে কোথায় নিয়ে যাবে ডেভিল? ওনার বাসায় প্রায় 1 মাসের কাছাকাছি কাজ করছি। প্রথম প্রথম উনি রেগে কথা বললেও যত সময় গিয়েছে উনি ততই নরমভাবে কথা বলেছে। আমার খুব খেয়াল রাখে এখন। এতটুকু বিশ্বাস ওনার উপর হয়ে গেছে, উনি আমার ক্ষতি চান না। আমি শাড়ি পরিয়ে বাকি সব কিছু পরে রুম থেকে বের হয়ে দেখি উনি গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। সোহাকে দেখে অবাক হয়ে তাকিয়ে আছি। ওকে দেখে মনে হচ্ছে নীল রংটা যেন ওর জন্যই তৈরি হয়েছে। তারপর হাতে থাকা মোবাইলের দিকে তাকিয়ে দেখি 12টা বাজতে আর 25 মিনিট বাকি আছে। সোহাকে তাড়াতাড়ি গাড়িতে উঠে বসতে বলি। সোহা গাড়িতে উঠে বসলে আমি গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভ করতে থাকি। এত রাতে আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন স্যার? আমার উপর তোমার বিশ্বাস আছে সোহা? বিশ্বাস না থাকলে তো আপনি একবার বলতেই বাসা থেকে বের হয়ে আসতাম না। তাহলে চুপ করে বসে থাকো। সোহা আর কিছু না বলে চুপ করেই বসে থাকে। 20 মিনিট পর এসে পৌঁছাই নদীর পাড়ে। গাড়ি থেকে নেমে সোহা বলে, এত রাতে এখানে কেন স্যার? আর একটু সামনে চলো, তারপর সবকিছুই বুঝতে পারবে। আমি আর কিছু না বলে স্যারের সাথে হাঁটতে থাকি। একটু সামনে আসতেই দেখি অনেকটা জায়গা জুড়ে লাইটিং করা। এক জায়গায় ঝাড়বাতি দিয়ে বড় বড় করে লেখা হ্যাপি বার্থডে টু ইউ সোহা। আমি এটা দেখে বেশ অবাক হলাম। স্যার, আপনি কি করে জানলেন আজকে আমার বার্থডে? প্রশ্ন করার সময় অনেক পাবে, আগে চলো কেক কাটবে, আর মাত্র 1 মিনিট বাকি আছে। মোমবাতি নিভেও না, তোমার জীবনে নতুন দিন এসেছে, আর সেই নতুন বছরটা এই মোমবাতির আলোর মতো আলোকিত হোক। নাও এবার কেক কাটো। সোহা মুচকি হেসে কেক কাটে। আমি কেকের এক টুকরো নিয়ে সোহাকে খাইয়ে দেই। সোহা কেক খাচ্ছে, তখন বললাম, আমাকে খাইয়ে দেবে না? আমি স্যারের কথা শুনে মুচকি হেসে কেকের ছোট্ট একটা টুকরো নিয়ে স্যারকে খাইয়ে দেই। স্যার তার পকেট থেকে একটা বক্স বের করে আমার দিকে এগিয়ে দিয়ে বলে, তোমার জন্মদিনের ছোট্ট একটা উপহার। তোমার আগামী প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট, প্রতিটি ঘন্টা, প্রতিটা সপ্তাহ, মাস, বছর অনেক অনেক সুন্দর কাটুক। হ্যাপি বার্থডে টু ইউ সোহা। আমি বক্সটা হাতে নিয়ে খুলে দেখি একটা স্বর্ণের নেকলেস। অবাক হয়ে স্যারের দিকে তাকিয়ে বলি, এত দামি গিফট কেন স্যার? তোমার কাছে এই গিফটটা তেমন কিছুই না, আমি নিজে পছন্দ করে এনেছি। তোমার পছন্দ হয় কিনা বলো। ভীষণ সুন্দর হয়েছে, কিন্তু আপনি জানলেন কিভাবে আজ আমার বার্থডে? বললেন না তো স্যার। তোমার আইডি কার্ড থেকে। আচ্ছা এখন চলো, নদীর পাড়ে নৌকা রাখা আছে, তোমাকে নিয়ে ঘুরবো। আপনি আমার জন্য এত কিছু কেন করছেন স্যার? সব প্রশ্ন কি এখনই করে ফেলবে, নাকি পরের জন্য কিছু বাঁচিয়ে রাখবে? শুধু এই প্রশ্নের উত্তরটা চাই। আমার মতো সামান্য একটা মেয়ের জন্য আপনি এত কিছু কেন করছেন? সোহার কথা শুনে আমি মুচকি হেসে সোহার কাছে এসে ওর কাঁধে হাত রেখে বলি, কারণটা খুব সহজ। তোমাকে অনেকদিন থেকে বলবো করেই ভাবছি, কিন্তু বলা হয়ে ওঠেনি। আর বলার জন্য আজকের মতো এত সুন্দর মুহূর্ত আর আসবে না। সোহা, আমি তোমাকে ভালোবাসি। কবে থেকে কিভাবে এটা আমি জানি না। তোমার সাথে ঝগড়া করতে করতে কিভাবে তোমাকে ভালোবেসে ফেলেছি আমি জানি না। স্যারের কথা শুনে আমি 2 কদম পিছিয়ে যাই। স্যার আমাকে ভালোবাসে? আমি কি ঠিক শুনলাম? আমাকে চুপ করে থাকতে দেখে স্যার আবার বলে, কি হলো সোহা, চুপ করে আছো যে? আমি কি তোমার যোগ্য নই, নাকি আমি খুব খারাপ? যোগ্য আমি আপনার নই স্যার, আর আপনার মতো ভালো মানুষ খুব কম আছে।
আপনার জন্য কত বড়লোকের মেয়েরা অপেক্ষা করছে। আমি গরিব মায়ের সন্তান, এত বড় স্বপ্ন আমি দেখতে চাই না স্যার। কোথায় আপনি আর কোথায় আমি, এটা কোনোভাবেই সম্ভব না। সবকিছু সম্ভব সোহা। আমি কখনো কাউকে ভালোবাসিনি আর কাউকে নিয়ে স্বপ্নও দেখিনি। আমার জীবনে তুমি আসার পর আমি বুঝতে পেরেছি ভালোবাসা কি। তুমি আমাকে ফিরিয়ে দিও না সোহা। আই রিয়েলি লাভ ইউ। কিন্তু স্যার এটা সম্ভব না। আমি আপনার একজন কর্মচারী, দয়া করে এত বড় স্বপ্ন আমাকে দেখাবেন না। আমি মাটিতে শুয়ে ওই আকাশের চাঁদের দিকে হাত বাড়াতে চাই না। আকাশের চাঁদ মাটিতে পড়ে বলেই চারপাশ এত সুন্দর লাগে। সোহা, আমি তোমাকে ভালোবাসি, এটা মিথ্যা নয়। প্লিজ সোহা, আমাকে তুমি ফিরিয়ে দিও না। এটা আপনার কিছু সময়ের মোহ স্যার। মোহ কেটে গেলে ভালোবাসা শেষ হয়ে যাবে। আমার ভালোবাসা কোনো মোহ নয়। তোমার জন্য কি করতে পারি দেখো তাহলে। বলেই টেবিলে থাকা ছুরিটা হাতে নিয়ে চালিয়ে দিলাম। মুহূর্তের মধ্যেই হাত থেকে রক্ত মাটিতে পড়তে থাকে। সোহা এটা দেখে দৌড়ে এসে ওর শাড়ির আঁচল দিয়ে আমার হাত বেঁধে দিয়ে আমার গালে থাপ্পড় দিয়ে বলে, কামিং সুন টুমরো।